রাসায়নিক মানে একটা পার্টে আরেকটা পার্টে পড়বো আমরা আয়নীয় সাম্য অবস্থা, যেটা পরের চ্যাপ্টারে আছে, কিন্তু সাম্য অবস্থারই পার্ট। ঠিক আছে, এইখান থেকেই আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা দেখব হচ্ছে ভৌত ও রাসায়নিক সাম্য অবস্থা। ভৌত ও রাসায়নিক সাম্য অবস্থা আমরা বলতে কি বুঝবো, যে প্রথমে বুঝি আমরা তাহলে সাম্য অবস্থাটা কি। ঠিক আছে, সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা বোঝার জন্য তার আগে আমাদের জানতে হবে যে বিক্রিয়াগুলি আমরা দেখলাম, আগে প্রক্রিয়াগুলোও জানলাম, তাই তো। আমি সবার শুরুতেই আজকে একটা আয়োডিনের বিক্রিয়া বললাম, যে বেঞ্জিনে আয়োডিন ঢোকানো, যতটা আয়োডিন হয় ততটা আবার এসে হয়। এবার খুব সাধারণভাবে রাখো, এখানে রাখো, একটু লাগবে না। তো আমরা প্রথমেই দেখছি যে যতটা বেঞ্জিন থেকে আয়োডিন তৈরি হচ্ছে, আয়োডিন থেকে ততটাই বেঞ্জিন তৈরি হচ্ছে। তাহলে এই সমস্ত প্রক্রিয়াগুলোকেই কী বলবো, আবার পাহাড়ের উপর থেকে জল নিচের দিকে পড়ছে, সেটাকেই আমরা কি বলবো। তাহলে আমরা বলছিলাম যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি সবসময় কী হয়, একদিকেই হয়, একই মানে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে হয়। ঠিক আছে, কিন্তু এরকমও তো কিছু আছে যে যদি আমি ধরে রাখি 0 ডিগ্রি উষ্ণতায় বরফটা রাখলাম, 0 ডিগ্রি উষ্ণতায় বরফটা রাখলে বরফটা কী হবে, জল হবে। আবার সেই 0 ডিগ্রি উষ্ণতায় জলটা কী হবে, বরফ হবে। এখন আমি 5 গ্রাম, ধরো 5 লিটার জলের মধ্যে আমি 5 কেজি একটা বরফ রাখলাম, আর উষ্ণতা আমি কত মেনটেন করলাম, 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে জলের আয়তন আর বরফের আয়তন কি কোনো পরিবর্তন হবে? হবে? জলের আয়তনের কোনো রকম পরিবর্তন হবে না, বরফের আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ধরে নিতে পারি কি ওই জায়গাটার মধ্যে বিক্রিয়াটা স্টপ হয়ে আছে, যে জলও বরফ হচ্ছে না, কি বরফও জল হচ্ছে না, তাই কি? তা কিন্তু না। বরফটা জলের যতটুকু কনভার্ট হবে ততটুকু জল আবার সঙ্গে সঙ্গে বরফে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি এখানে একটা কি চলছে, একটা সাম্য অবস্থা চলছে। আজকে ভাস্বতী ডলিকে 10 টাকা খাওয়াইলো, কিছুক্ষণ পরে ডলিও আবার 10 টাকা খাওয়াই দিল। তাহলে এটা কি হচ্ছে, সাম্য অবস্থা। ঠিক আছে, যেমন আমার বন্ধুগুলা বিশেষ করে আমাকেই খাওয়ায়, শুধু আমাকেই খাওয়ায়, আর আমি শুধু খাইয়েই যাই। তাহলে এই প্রক্রিয়াগুলি কি হচ্ছে, একমুখী প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে একমুখী প্রক্রিয়া আর উভমুখী প্রক্রিয়া সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আর তার একটা ছোট্ট জিনিস বুঝলাম আমরা, যেটা হচ্ছে সাম্য। তাহলে বিভিন্ন রকম সাম্য হতে পারে, তরল আর কঠিনের মধ্যে সাম্য হতে পারে, যেরকম বরফ আর জল। তারপরে 100 ডিগ্রি উষ্ণতায় আমি জল আর বাষ্পের ক্ষেত্রে আমরা সাম্য অবস্থা বলতে পারি। এরকম বিভিন্ন ধরনের সাম্য অবস্থা আছে। তাহলে এই সাম্য অবস্থাগুলি আমরা এই কঠিন তরল, গ্যাস তরল, তারপরে হচ্ছে তোমার কঠিন গ্যাস, এরকম অনেক ধরনের সাম্য অবস্থা আমরা কিন্তু দেখবো। একদম কিছুই না যে এ যতটুকু যাবে এও ততটুকু আসবে, রিভার্সিবল প্রক্রিয়ার মতো, পরাবর্তক প্রক্রিয়ার মতো। তাহলে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে কিছু একমুখী প্রক্রিয়া। একমুখী প্রক্রিয়া কীরকম, যে প্রক্রিয়াটা কি হচ্ছে, একই দিকে হচ্ছে। যেরকম একমুখী প্রক্রিয়া, যেরকম পটাশিয়াম ক্লোরেট, এ সব সময় পটাশিয়াম ক্লোরাইড আর 3O2 তৈরি করবে। এই বিক্রিয়াটা একবার হয়ে গেল মানে আর ও পুনরায় আগের জায়গায় ও ব্যাক করবে না। যেরকম বেরিয়াম ক্লোরাইড, যদি তুমি একটু যে কোনো সালফেটের মধ্যে তুমি যদি মেশাও, ধরো H2SO4 সাথে তুমি মিশাই দিলা, ঠিক আছে, বা কোনো সালফেটের সাথে মিশাও, একদম একমুখী বিক্রিয়া। আর এই বেরিয়াম সালফেট অদ্রাব্য কঠিন কেলাসে তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে গোটাটাই কী মুখী বিক্রিয়া, একমুখী। ও কখনোই আর ঘুরে এই জায়গায় আসবে না। এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই যদি বিক্রিয়া করে, ওকে যদি হিট দাও, তাহলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, 3O2 তৈরি করবে। এটা হচ্ছে কি সবসময় একদিকেই যাবে। এই পটাশিয়াম ক্লোরাইড নিচ্ছ আর সঙ্গে সঙ্গে এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? একমুখী বিক্রিয়া মানে একদিকেই চলতে থাকবে। আবার তাহলে উভমুখী বিক্রিয়া, ওইগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা লাগবে এইগুলো নিয়ে। উভমুখী বিক্রিয়া, যেরকম স্যার হেবার প্রসেস, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। ঠিক আছে, এখানেও দেখো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কী তৈরি করছে, অ্যামোনিয়া তৈরি করছে। আবার পরক্ষণে অ্যামোনিয়া ভেঙে আবার কী হয়ে যাচ্ছে, নাইট্রোজেন, আবার হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে ΔH পজিটিভ। তাহলে এই বিক্রিয়াটা কী করে স্বতঃস্ফূর্ত হবে, তাহলে T∆Hটাকে কী হইতে হবে, বড় হইতে হবে ΔH থেকে, তাই না? কারণ আমরা জানি কি ΔG = ΔH -
টি ডেল এস। এই জায়গাটা জানো তো, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই জায়গাটা, ডেল জি সমান সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে কোনো বিক্রিয়া যদি আমি তাপ সাপ্লাই করি তাহলে ডেল এইচ পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে আমার এটাকে নেগেটিভ করতে হবে এবং এই মানটাকে কি করতে হবে এর থেকে, তাহলে এই টি ডেল এসটাকে ডেল এইচ থেকে কী হতে হবে বড় হতে হবে। যেরকম এটা ধরো তুমি প্লাস 20 ডিগ্রি হচ্ছে 20 কেলভিন উষ্ণতা দিচ্ছ, 20 ক্যালোরি, তাহলে এটাকে কত হইতে হবে মিনিমাম 21 হইতে হবে, মিনিমাম, তাইলেই তো গিয়ে মাইনাসটা হবে। তাহলে এই দুইটার গুণফল কত হইতে হবে 21 হইতে হবে, ঠিক আছে। আর এই টি তো কখনো নেগেটিভ হবেই না, তাহলে এই ডেল এসটাকে কী হতে হবে পজিটিভ হইতে হবে, ঠিক আছে। এই কন্ডিশন হচ্ছে আলটিমেট কন্ডিশন। আর কিছু কিছু বিক্রিয়ায় তাপ দেওয়া হয় বিক্রিয়ার গতিটাকে বাড়ানোর জন্য, যার জন্যই তো আমরা এই চ্যাপ্টারটায় আসছি এখন, ঠিক আছে। তাহলে উভমুখী বিক্রিয়া আমরা একটা দেখলাম যে এটা হচ্ছে হেবার প্রসেস। তাহলে হেবার প্রসেসে কিন্তু অ্যামোনিয়া তৈরি করা হয়, স্পর্শ পদ্ধতিতে তৈরি করা হয় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা আছে তোমাদের যে পরে আছে। আরেকটা বিক্রিয়া যেরকম PCl5 PCl3 প্লাস Cl2, তাহলে উভমুখী এই চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য কি, এই চিহ্নটা মানেই হচ্ছে উভমুখী চিহ্ন। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু কার্ভগুলো দেখি যে এই উভমুখী বিক্রিয়াগুলির ক্ষেত্রে আমরা তাহলে এই বিক্রিয়াগুলিকে কীভাবে স্পিড বাড়াবো, এই বিক্রিয়াগুলির স্পিড কী করে কমাবো, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হয়। তার মানে একটা সময় এরকম যায় যে এই বিক্রিয়াগুলি ধরো শুরুতে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস নিচ্ছিলাম, তাহলে শুরুতে কি কোনো অ্যামোনিয়া গ্যাস থাকবে, গ্যাস থাকে না। ধরো একটা সাধারণভাবে আমি বলি যে একটা বড় ট্যাঙ্কির জল আর একটা ধরো লম্বা পাইপ, বড় ট্যাঙ্কির থেকে জলটা ট্রান্সফার করছে হচ্ছে পাইপের মধ্যে, পাইপটাও দাঁড় করানো ট্যাঙ্কিটাও দাঁড় করানো, তাহলে প্রথম অবস্থায় কী হবে, ট্যাঙ্কির থেকে জলটা যাবে পাইপে, দুইটাই তো পাশাপাশি আছে, একটা সময় পরে দেখা যায় জলটা যাওয়া বন্ধ হয়ে যায়, তাই তো। একটা বড় ট্যাঙ্কি এই যে এরকম, এখান থেকে আমি একটা পাইপ দিয়ে একটা লিঙ্ক দিলাম, এইখানে একটা লিঙ্ক দিয়ে আমি এই জারে আমি জলটা ট্রান্সফার করছি, ঠিক আছে। এখানে প্রাথমিক অবস্থায় একদম জল পরিপূর্ণ ছিল, তাহলে এখান থেকে জলটা ট্রান্সফার হবে, ট্রান্সফার হইতে 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 একটা ব্ল্যাক পেন দাও, কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই জলের স্তরটা এখানে আছে, কিছুক্ষণ পরে টি সময় পরে, ঠিক আছে, আর দেখলাম এখানে জলের স্তরটা এই জায়গায় আছে, আর কোনো রকম জল কী হচ্ছে না ট্রান্সফার হচ্ছে না। শুরুতে এটা একদম ফাঁকা ছিল, তাহলে এটা কেন হচ্ছে, তার মানে দুইটার উচ্চতা সমান হয়ে গেল, মানে দুইটার যার গাঢ়ত্ব যেরকম পাওয়ার কথা ছিল, এরপরে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে বিক্রিয়াটা স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ঘটনাটা কি তাই, ঘটনাটা তাই কি না সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা আপাতত দৃষ্টিতে দেখি যে বিক্রিয়াটা বন্ধ, আসলে না, আসলে যতটা জল এদিকে যাচ্ছে ঠিক ততটা জল আবার এদিকে রিটার্ন করছে, এর জন্য এটা আমরা বলছি সাম্য অবস্থা। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলি হচ্ছে কি হয়, একটা সময় পরে দেখা যায় যে বিক্রিয়াগুলি হচ্ছে কি, মনে হচ্ছে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। শুরুতে অ্যামোনিয়া কিছুই ছিল না, কিন্তু একটা সময় পরে অ্যামোনিয়াও ভেঙে আবার এটা তৈরি হবে, তাহলে বিক্রিয়াটা কী হয়ে যায়, স্টপ হয়ে যায়। তাহলে আমার এই টোটাল জলটা হচ্ছে কী করতে হবে, ট্রান্সফার করতে হবে এখানে। তখন আমি কি করব, তাহলে এটা কী করে ট্রান্সফার করব, কীভাবে, তাহলে সবটা জল এখান থেকে এখানে নিয়ে আসবো। তখন কি করব, এখানে যখনই এই সমান উচ্চতা হচ্ছে জলটাকে আমি কাছে নিয়ে নিব, তাই তো। মানে যখনই আমি এটা পাচ্ছি, ধরো এটা খারাপ জল, এখানে ধরো একটা ফিল্টার লাগানো আছে, তো আমার ভালো জলটাকে তো সরাইতে হবে, তাহলে যখন এই ভালো জলটা এখানে চলে আসলো তখন আমি ভালো জলটাকে সরাই নিলাম, তাহলে এইভাবে আমি সমস্ত জলটাকে কী করতে পারবো একটা সময় পরে, তাহলে বিক্রিয়াটাকে আমি শেষ করতে পারবো। এই উভমুখী বিক্রিয়া, এই ঘটনাগুলিকেই আমরা বলছি হচ্ছে সাম্য অবস্থা, ঠিক আছে। এবার কিছু কিছু বিক্রিয়ার সাইন দেখবে এরকম থাকে, ধরো এমন একটা বিক্রিয়া AB, এর মানেটা কি,
না কেন, এটা কেন দিলাম? কোনটা কি? একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, এটা হচ্ছে কি বিক্রিয়া? মানে এর গতিটা কম, সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি, বিপরীত বিক্রিয়ার হারটা কম। যদি আবার একই রকমভাবে বলি আমি, এ বি, বুঝতেই পারছো সহজ জিনিস না? তাহলে এটা সম্মুখ বিক্রিয়ার হার, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার। তাহলে উভমুখী বুঝলাম, সম্মুখ বিক্রিয়া বুঝলাম, বিপরীত বিক্রিয়া বুঝলাম। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? বিক্রিয়াটা রেট কম, মানে বিভিন্ন জায়গায় এরকম দেওয়াই থাকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলি আমরা জানি। তাহলে আমরা এটা জানার সঙ্গে সঙ্গে আমরা এখন তাহলে আমাদের মেইন কাজে চলে যাই, যে এই বিক্রিয়াগুলিকে আমরা কীভাবে কি ডিনোট করব। ঠিক আছে, প্রথমে একটা প্রক্রিয়া নিলাম, সেখানে আমি লিখলাম যে এ থেকে বিতে যাচ্ছে একটা বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এ থেকে যদি বিতে যায় তাহলে এটা একটা বিক্রিয়ার হার হবে। ধরলাম বিক্রিয়ার হার সম্মুখ, এটা সম্মুখ বিক্রিয়া, তো এটা এইখান থেকে এদিকে যাচ্ছে মানে সম্মুখ বিক্রিয়া। সম্মুখ বিক্রিয়ার হার আমরা ধরে নিলাম, এই তো আবার ডেরিভেশন লাগে। আচ্ছা বাদ দাও, R1 ডেরিভেশনে যাব না, হ্যাঁ একটু স্কিপ করে চলে আসবো এখান থেকে। তাহলে R1, তার মানে এই রেটে হচ্ছে এ থেকে বি যাবে। না তাহলে এটা নিই না, হার ধ্রুবক নিয়ে নিই একবারে। আচ্ছা চলো হারেই নিচ্ছি, R1। তাহলে এই বিক্রিয়াটা আমি R1 নিচ্ছি, তাহলে এই বিক্রিয়াটা নির্ভর করবে কত স্পিডে হবে, সেটা কি করে নির্ভর করবে? আমি এই ট্যাঙ্কটার হিসেবে ভাবো, এখান থেকে জল ট্রান্সফার হচ্ছে এখানে, ধরো এটা এ, এটা হচ্ছে, সরি হাত ব্যথা হলে বলবো, এটা এ, এটা বি। এই এ থেকে বি ট্রান্সফার হবে, সেটা ডিপেন্ড করবে প্রাথমিক অবস্থায় কার উপরে? শুরুতে এ কতটা আছে, হ্যাঁ। তাহলে আমি বলতে পারি এখান থেকে হার প্রপোর্শনাল টু হচ্ছে বিক্রিয়কের গারত্ব। তাহলে আমি এটা সম্মুখ বিক্রিয়ার হার বলি। আমি একটু স্কিপ করছি কিন্তু, হ্যাঁ একটু অ্যাডভান্স পার্ট থেকে একটু সরে আসছি, ডেরিভেশনটা নাই তো। এটা যদিও আমি 12এই বলবো, এখন এত ডিটেলস নাই, 12এই বলবো, এটা 12এই মেইন লাগবে। দেখবো ওই যে রাসায়নিক গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে ওইখানে ডিটেলসে আছে, ওইখানে এখন শুধু জিনিসটা বুঝে যাবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার মানে এই যে সম্মুখ বিক্রিয়ার আমরা হার কত ধরে নিলাম, R1। এই বিক্রিয়াটা কত তাড়াতাড়ি ঘটবে সেটা নির্ভর করবে প্রাথমিক অবস্থায় এর গারত্বের উপরে। যদি এ না নিই তাহলে বি তৈরি হবে, এ থাকতে হবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার আমরা R1 প্রপোর্শনাল টু লিখতে পারি এর গারত্ব। এর পরিমাণ আমরা যত বেশি নিব তাহলে তত বেশি তৈরি হবে। তাহলে এই R1টাকে আমি লিখতে পারি, এই মেন গল্প এই কে নিয়ে, তাহলে এই K1টা কি? তাহলে এটা কী ধ্রুবক? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, বা হার ধ্রুবক মনে রাখলেও হবে। সম্মুখ বিক্রিয়ার ঠিক একই প্রসেস, বি থেকে আবার কনভার্ট হচ্ছে কোথায়? এতে। আমি এটা উল্টা করেও লিখতে পারতাম, কিন্তু আমি বি থেকে এতে দেখাচ্ছি কারণ দুটা তো একই জায়গায় করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা বিপরীত বিক্রিয়ার হার R2 ধরলাম। তাহলে R2 প্রপোর্শনালটা আমরা লিখতে পারি হচ্ছে একবারে করছি, এখনো কমে না। বিক্রিয়া হার R2 সমান আমরা এটা লিখতে পারি
তাহলে R2 সমান সমান K2 ইন্টু, এটা আমরা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি তো। তাহলে বিপরীত বিক্রিয়ার, তাহলে K2 হচ্ছে কি, বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক, আমরা তাহলে সেটা ধরে নিলাম K2। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে আমি যদি এটাকে যদি আমি কম্প্যাক্ট করে লিখি, তাহলে A টু B, এখানে হচ্ছে K1 হার ধ্রুবক, এটাতে হচ্ছে K2 হার ধ্রুবক। তাহলে বিক্রিয়াটা যদি সম্মুখ বিক্রিয়ার হার বেশি হয়, তাহলে K1 অবশ্যই K2 থেকে বড় হবে। বুঝতে পারছো? দাও আমাকে দাও। সম্মুখ বিক্রিয়ার হার K1, যদি K1 গ্রেটার দেন K2 হয়, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার হচ্ছে কী হবে, বিপরীত বিক্রিয়া থেকে বেশি তাড়াতাড়ি হবে। মানে সামনের দিকটা A বেশি করে কনভার্ট হবে B তে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাগুলি? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? এবার এখান থেকে আমাদের মেইন কাজ শুরু হয়ে গেল। সেই কাজটা কি, সেই কাজটা আমরা এখান থেকে দেখছি। তাহলে এইবার আমাদের আসল জায়গা শুরু। ধরো A মোল A প্লাস B বিক্রিয়া করে তৈরি করলো ধরো C প্লাস D। আবার একই রকম করে C প্লাস D বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে কি, আসল জায়গা এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখানে সম্মুখ বিক্রিয়া R1 সমান আমরা লিখতে পারি K1 ইন্টু A টু দি A ইন্টু B, কারণ এদের দুজনে গারত্বের গুণফলটাই ডিপেন্ড করবে। এই দুজনে গারত্ব যত বেশি হবে তত এরা কনভার্ট হবে C প্লাস ডিতে, তাই তো? প্রাথমিক অবস্থায় কাদের গারত্বের উপর নির্ভর করে? 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, বিপরীত বিক্রিয়ার হার R2 সমান কী হবে, সরি C ইন্টু, করতে পারি আমরা। তাহলে এইবার যদি বিক্রিয়াটা বলছি যদি R1 R2 থেকে বড় হয়, তাহলে সম্মুখ বিক্রিয়া তাড়াতাড়ি হবে। আর যদি R2 গ্রেটার দেন R1 হয়, তাহলে বিপরীত বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। যদি বলি সাম্য অবস্থায় থাকে, তাহলে যদি বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি K1 ইন্টু A ইন্টু B ইকুয়ালস টু K2 ঠিক আছে। ধরতে পারছি না, আমারই হাত ব্যথা হচ্ছে বেশি। হবে তো ওগুলো নিয়ে বলার জন্যই তো এটা বলছি। ঋণাত্মক হবে, ধনাত্মক হবে, জিরো হবে। দেখো তাহলে K1 বাই K2, এটাকে আমরা লিখি হচ্ছে KC। ঠিক আছে, তাহলে কেটা কি এখানে, কেসিটা কি, এটাকে আমরা বলছি হচ্ছে সাম্য ধ্রুবক।
এতক্ষণ সম্মুখ বিক্রিয়া হার ধ্রুবক বলছি, বিপরীত বিক্রিয়া হার ধ্রুবক বলছি, কিন্তু এটা সাম্য অবস্থায় আসছে, তাহলে আমরা কেসি সমান সমান লিখতে পারি। না, বলছি সব বলছি। এই C4 হচ্ছে কনসেন্ট্রেশন, মানে যেটা বলছি আমরা বাংলায় গাঢ়ত্ব। সমীকরণটা আমি রিঅ্যারেঞ্জ করবো, একটু পরে আমি আরও এটা ডিটেলস বলবো, এটা এখনও শেষ হয়, কারণ আমি একদম 1 মোল ধরে করছি যে A এর 1 মোল, B এর 1 মোল, আর C এরও 1 মোল, D এরও 1 মোল। তাহলে এটা হচ্ছে আমার কেসি সাম্য ধ্রুবকের সমীকরণ, ঠিক আছে। এবার এই বিক্রিয়াটাকে একটু তাহলে রিঅ্যারেঞ্জ করে দিই, হ্যাঁ, এখন বইয়ের ভাষায় নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমরা এই ছোট্ট জিনিসটুকু আমরা জানতেই পারছি, তাহলে আমরা সাম্য ধ্রুবক কেসি সমান সমান লিখতে পারি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। উপরে কি সি আর ডি কী ছিল, এটা বিক্রিয়াজাত পদার্থ না? আর এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তোমাদের এরপরে পড়া আছে আরও? কয়টায়? 5:30। কয়টা বাজে আজকে? ঘড়ি ঠিক আছে টাইম? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বোঝা গেল? তাহলে কেসি মানে কি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এবার আমরা বইয়ের সমীকরণে আসি যে কীভাবে কী হয়। আমি এন মোল বিক্রিয়া করে যদি আমি এম মোল এ বিক্রিয়া করে যদি এন মোল বি তৈরি হয়, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এই মোলারিটি যেটা নিচ্ছি না, এটা সবসময় কোথায় চলে যাবে বলো তো? গাঢ়ত্বের ঘাতে চলে যাবে। R1 সমান সমান আমরা লিখব তখন K1 ইন্টু A টু দি পাওয়ার কি এম, মনে থাকবে? তাহলে এই যে এই মোলটা চলে যাবে কোথায় তাহলে? ঘাতে, মনে থাকবে? তাহলে ঠিক একই রকম যদি আমি R2 সমান সমান বলি, তাহলে K2 ইন্টু গাঢ়ত্বটা সবসময় কি এই ক্ষেত্রে এখানে কিন্তু আমি গাঢ়ত্বের ভিত্তিতে বলছি, মোলারিটির ভিত্তিতে কিন্তু এখনও বলছি না। মোলারিটির ভিত্তিতে আবার অন্যরকম গল্প আসে, যেটা ক্লাস 12-এ গিয়ে বলবো। আপাতত তোমরা শুধু জানবা এখানে আমি যে সংখ্যাটা নিব সেটা কোথায় দিয়ে দিব, সবসময় ওর ঘাতে। তাহলে আমরা যদি এরকমভাবে একটা বিক্রিয়া করি যে এর এ মোল, বি এর বি মোল বিক্রিয়া করে তৈরি করলো সি এর সি মোল, আর ডি এর হচ্ছে ডি মোল, এই ক্ষেত্রে হার সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমাদের সেই একই রকমভাবে তাহলে আমরা বলতে পারি R1 সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক R1 সমান সমান K1, যেরকম ওইখানে লিখছিলাম ওরকমভাবেই লিখতে হবে। তাহলে A টু দি পাওয়ার A ইন্টু B টু দি পাওয়ার B, R2 সমান সমান K2 ইন্টু C টু দি পাওয়ার C ইন্টু D টু দি পাওয়ার D, ঠিক আছে। তাহলে R1 সমান সমান আমরা কী বলছি? R2 যদি কোথায় থাকবে? তাহলে আমরা লিখতে পারি K1 ইন্টু A টু দি পাওয়ার। কালকে কি পড়া হবে না হবে না? হবে, কালকে পড়া হবে। কি প্রবলেম? এই যে নিমন্ত্রণ না করলে এরকম কয়টায়? সারাদিনে কি তখন দেখবা মোবাইল অফ, সব অফ, কিচ্ছু করার নেই। খুব স্বার্থপর লোক। সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার, ঠিক আছে। তাহলে অসুবিধা নাই তো? তাহলে এখান থেকে আমরা দেখছি যে K1 তাহলে 1/2 করি, সরি এর দরকারই নেই। K1 K2 সমান সমান সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি,
বোঝা গেল? তাহলে এটা সমান সমান আমরা বলছে হচ্ছে কেসি। তাহলে কেসি ফর সি টু দি পাওয়ার সি ইন্টু টি টু দি পাওয়ার টি তাহলে এটা হচ্ছে আমরা কেসি বলছি কি সম্মুখ। ঠিক আছে, এটা হলো। এটা নিয়ে কোনো অসুবিধা আছে? এখানে যে থার্ড ব্র্যাকেটটা দেওয়া, এটা কি থার্ড ব্র্যাকেট? গারত্বের জন্য, একদম গারত্বের জন্য স্ট্রিক্ট ফর গারত্ব, গারত্ব বোঝানোর জন্য স্ট্রিক্টলি একদম। কারণ এরপরে আমরা আরও কয়েকটা সামুদ্রবক দেখবো। এই কেসি ইন টার্মস অফ সামুদ্রবক, কিন্তু এটি ইন টার্মস অফ হচ্ছে তোমার গারত্ব। এবার দেখো আরও গল্পতে আসি। ঠিক আছে, এবার ধরো এ গ্যাস, এর এ মোল গ্যাস, বি এর বি মোল গ্যাস। আরে গ্যাস, গ্যাসে তো আর গারত্বের ব্যাপার নাই। গ্যাসে গারত্ব আছে, গারত্ব কার ক্ষেত্রে পাবো? শুধু গ্যাসের ক্ষেত্রেও গারত্ব পাবো, কিন্তু ওই কঠিনের ক্ষেত্রে গারত্ব আমরা পাবো না। কঠিনের গারত্ব কত বলো তো? কঠিনের গারত্ব কত? কঠিনের গারত্ব সবসময় 1, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, কারণ একদম ওটা কম্প্যাক্ট, তো ওইখানে তোমার আর ভিতরে কিছু ঢোকাবা বাইরে কিছু ঢোকাবো এরকম ব্যাপার নাই। ঠিক আছে, 1। কারণ হচ্ছে ওই যে জলের ক্ষেত্রে বলা হয় না 1 গ্রাম পার সিসি, ওই ইউনিট যেটা করে সলিড জল, এদের হচ্ছে গারত্ব 1। এটা বলবো আস্তে আস্তে বলবো। সি এর সি মোল গ্যাস কি বেশি লোড হয়ে যাচ্ছে? বেশি লোড হচ্ছে না তো? একদম সহজ থেকে বলছি আমি, কিন্তু কঠিনে যাচ্ছি না, একদম সহজ সহজ জিনিসগুলো বলছি, একদম আলাদা। আচ্ছা, যখন এরকম দুটা গ্যাস বিক্রিয়া করবে, এ আর বি গ্যাস বিক্রিয়া করে যদি আমি সি আর ডি গ্যাস পাই, তাহলে গ্যাসগুলো যখন আমি মিশ্রণে নিব তখন গ্যাসগুলোর আমি কী পাবো? গ্যাস, হ্যাঁ কী বলো বলো বলো, কাছাকাছি যাচ্ছ তো বলো। আয়তন তো পাবো, টোটালটার আয়তন, কিন্তু এরা দ্রবণে গিয়ে এই মিশ্রণে এসে চুপচাপ থাকবে না, কোনো চাপ টাপ দিয়ে দেবে? আমি মিশ্রণে নিচ্ছি, ধরো এখানে এ আর বি গ্যাস বিক্রিয়া করে একটা জারের মধ্যে সি আর ডি তৈরি হচ্ছে, তাহলে এরা কি গ্যাসগুলো কি আলাদা আলাদা চাপ দিবে কি দিবে না? সেই চাপগুলোকে আমি কী চাপ বলবো? এদের আলাদা আলাদা চাপগুলোকে আংশিক চাপ। তাহলে আমরা আংশিক চাপগুলো ধরে নিই। তাহলে এ এর এ বি সি ও ডি এর, হ্যাঁ ওইটার জন্যই তো। তাহলে এর আংশিক চাপগুলো আমরা কি নিতে পারি? পি এ কমা পি বি কমা পি সি ও পি ডি। এবার যথাক্রমে লিখতে হবে, বাংলায় ঝামেলা আছে। স্যার ওই যে ওটা তো ডট দিয়ে বলা হলো না? কোনটা? ওই যে সূত্র সবই বললেন ডট দিয়ে সূত্র নাকি? ও ভরক্রিয়া, করো করো, দেখি বুঝতে পারো কি পারো না। নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়ার সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমান। বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলি সক্রিয় ভর বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় ও সক্রিয় ভর হ্রাস পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। এখানে কি বলছি আমরা? সক্রিয় ভর, হ্যাঁ সক্রিয় ভর, সক্রিয় ভর এখনো বলিনি। ওহো, এটা তো 12-এ বলছি। আচ্ছা, তাহলে এসে করো, লাগবে নাহলে ভুলে যাবে। আজকে আমি এই বইটা দিয়ে মিস্টেক একটা বাড়ি দিতে যাচ্ছি, কিন্তু এ আটকাইলো না। কিন্তু আমি একে যখনই মার দিতে যাচ্ছি, দেখো এর হাতটা কিন্তু সামনে চলে আসলো তো। যেই যখন আমি মারতে যাব তখন কি করবে? হাতটা সামনে চলে আসবে অপোজ করার জন্য। বা আমি যখন মারতে যাব, আমি কী দিয়ে মারতে যাব? লাঠি দিয়ে বা হাত দিয়ে? আমি তো তাহলে এই যে আমাদের তাৎক্ষণিক একটা অ্যাক্টিভিটি দেখায় না? তাৎক্ষণিক অ্যাক্টিভিটি মানে এবার একটা আমি একটু মারতে যাচ্ছি, হাত দিয়ে আটকাচ্ছে, তাহলে আমাদের সক্রিয় অংশ কোনটা? হাত। আমি লাঠি দিতে যাচ্ছি একটা তো, তাহলে আমার সক্রিয় অংশ কোনটা? ঠিক আছে, এবার আমি একটা বরফ, সেটাকে আমি গলাবো, টোটাল বরফটা কি একবারে গলে যাবে? কোথায় গলবে বরফটা তাহলে? হ্যাঁ, অংশ, সক্রিয় অংশ বলছি।
একদম পৃষ্ঠটা যেটা সর্বপ্রথম পৃষ্ঠটা থেকে গলবে তো, তাহলে ওই বরফটা সক্রিয় অংশ কোনটা? সবটা বরফ নিশ্চয়ই একবারে গলে যাবে না। একটা আইসক্রিম যখন খাও তখন দেখো উপরেরটা আগে গলে, আপার সারফেসটা গলে না। তাহলে প্রতিটা পদার্থের আগে বিক্রিয়া কোথায় করবে? আপার সারফেসে, বা একটা সক্রিয় অংশ। যার যত বেশি সক্রিয় অংশ থাকবে সে তত তাড়াতাড়ি বিক্রিয়া করবে। একটা ছোট বরফ, একটা বড় বরফ, কোনটা তাড়াতাড়ি গলবে? বড় বরফটা অবশ্যই। কেন? কারণ বড় বরফের হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, অর্থাৎ আমি বলতে পারি ওর সক্রিয় অংশটা। বোঝা গেল? আর ভরক্রিয়া সূত্র নিয়ে কোনো কনফিউশন আছে? মনে থাকবে তো? ভিডিওগুলো কিন্তু শুনবা, নাহলে কিন্তু ভুলে যাবা 2 দিন পর, একদম গ্যারান্টি। তাহলে হচ্ছে সক্রিয় অংশ যেরকম কেউ মারতে আসলে আমরা হাতটা দিয়ে দিলাম, তাহলে আমাদের সক্রিয় অংশ কিন্তু হাত। ঠিক আছে? মারলে আগে হাতগুলো মারতা, ব্যথা আগে হাত পাত। তাহলে ঠিক একই রকমভাবে কোনো বিক্রিয়া যখন শুরু হবে তখন তার কিছু সক্রিয় অংশ থাকে। আমি খুব সিম্পল একটা জিনিস বরফ দিয়ে বুঝলাম। বড় বরফ তাড়াতাড়ি গলে, ছোটো বরফ আস্তে আস্তে গলে, কারণ হচ্ছে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি। আর ফার্স্ট গলা শুরু হবে তোর ফেস থেকেই। যার যত বেশি আপার সারফেস থাকবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি থাকবে, তার সক্রিয় অংশ বেশি, সে তত ফার্স্ট বিক্রিয়া করবে। যদি ক্ষেত্রফল যদি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? কমতে থাকবে। কোনো অসুবিধা আছে? বরক্রিয়া সূত্র নেওয়ার কোনো টেনশন নাই তো? আচ্ছা, তাহলে এর এ, বি এর বি, সি ডি তৈরি হলো। তাহলে প্রত্যেকটার আংশিক চাপ আমি ধরে নিলাম কি? ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সাম্য অবস্থায় আমরা লিখতে পারি, সাম্য অবস্থায় আমরা লিখতে পারি কেপি। কেপি কেন? আচ্ছা, আলাদা আলাদা করে করি। তাহলে R1 সমান সমান হচ্ছে K1 ইন্টু PA PB টু দি পাওয়ার বি। তাদের আংশিক গুণফল, আংশিক চাপগুলোর হচ্ছে গুণফলের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? আগেরটা যেরকম গাঢ়ত্বর ঘাত দিয়ে বলি গাঢ়ত্ব গুণফল, আর এখানে তাহলে কী হবে? আংশিক চাপের গুণফল। আর ওদের হচ্ছে যে মোলগুলো বিক্রি করবে সেগুলি সবসময় কোথায় চলে যাবে? ঘাতে চলে যাবে। তাহলে R2 সমান সমান কি? K2 ইন্টু PC। আসল জায়গায় তখন আসছি না, আসবো সব আসবো আস্তে আস্তে। যদি কালকেই আমার ইচ্ছা সব ইম্পর্টেন্ট জায়গাগুলো আসার। আজকে শুধু সবগুলো টার্ম সম্পর্কে তোমাদের একটু অবগতি করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে K1/K2 সমান সমান হচ্ছে P অফ C টু দি পাওয়ার C ইন্টু P অফ D টু দি পাওয়ার D, P অফ A টু দি পাওয়ার A ইন্টু P অফ। ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা নিচ্ছি কি? আংশিক চাপের এগেইনস্টে, এর জন্য আমরা লিখবো হচ্ছে এটা সমান সমান হচ্ছে কেপি। তাহলে কেপিটা কি এখানে সাম্য ধ্রুবক। কখন সাম্য ধ্রুবক নিব? যখন বিক্রিয়ক পদার্থগুলি এবং বিক্রিয়াজাত পদার্থগুলি সবগুলি যখন কী অবস্থায় থাকবে? গ্যাসীয় অবস্থায়। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের বলে দিই, তোমরা ভুলে যাবে। একটা হচ্ছে সমসত্ব সিস্টেম, একটা অসমসত্ব সিস্টেম। তোমাদের আছে বোধহয় এটা, যে সমসত্ব সিস্টেম আর অসমসত্ব সিস্টেম। সমসত্ব সিস্টেম হচ্ছে বিক্রিয়ায় উপস্থিত প্রতিটি উপাদান হচ্ছে একই দশায় থাকে, যদি সেম দশায় থাকে। কীরকম? যদি প্রত্যেকটা গ্যাস থাকে, উপাদানগুলিও গ্যাস, বিক্রিয়ক গ্যাস, বিক্রিয়াজাতও গ্যাস, অনুঘটক না অনুঘটকটাও গ্যাস, তাহলে তাদেরকে আমরা বলবো সমসত্ব সিস্টেম। আর তার উল্টাটা, যদি একটা শুধু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি অনুঘটকটাও চেঞ্জ হয়ে যায় না, যদি প্রত্যেকটা গ্যাস, তাইলেই হচ্ছে অসমসত্ব। একদম খুব সহজ, এগুলো এর জন্য বলতে মনে থাকে না। আমার পরীক্ষায় এগুলোই আসে। বিক্রিয়ায় উপস্থিত যে কোনো একটি যদি অন্য দশায় থাকে, একটির
দশা যদি আলাদা হয়। কালকে বলবা কোন কোনটা পার্টগুলো বাকি যাচ্ছে, ওগুলো রিডিং করলে আজকে বুঝে যাবা কোন কোন জিনিসগুলো বাকি থাকছে। আর তোমাদের এই টার্মগুলো সম্পর্কে একটু অবগতি হয়ে যাচ্ছে, আমি তাহলে তোমাদের অ্যাডভান্স পার্টটুকু করাবো যেটা পরীক্ষায় আসে বেশি। তাহলে এখান থেকে কেপি হচ্ছে সাম্যধ্রুবক, কিন্তু সেটা কার সাপেক্ষে? আংশিক চাপের সাপেক্ষে। ঠিক আছে, এইবার তাহলে এখান থেকে আমি কেপি সমান সমান লিখতে পারি পি সি টু দি পাওয়ার সি ইন্টু পি ডি টু দি পাওয়ার ডি, পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি ডি। ঠিক আছে, এবার একটা জিনিস এখান থেকে আরেকটা ছোট্ট ছোট্ট জিনিস আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে, এবার এ আছে, এ মোল আছে, বি মোল আছে, সি মোল আছে, ডি মোল আছে। তাহলে এখানে টোটাল কত মোল আছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এতগুলি মোল আছে বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এ কতটুকু আছে? এই টোটালটা যেটা তাহলে এ নির্দিষ্ট একটা মোল আছে। মোল ভগ্নাংশ যখন আমরা আলাদা বলবো তখন এদের কি বলবো? মোল ভগ্নাংশ বলবো। যেরকম মোল ভগ্নাংশটা আমরা অঙ্কের ভাষায় কী বলছিলাম? আনুপাতিক ভাগাড়। যেরকম মৌবনি 100 টাকা বিজনেসে লাগাইলো, ঋত্বিকা লাগালো 200 টাকা বিজনেসে, লাভ হলো 30 টাকা। তাহলে ও কত টাকা পাবে? ও পাবে হচ্ছে 10 টাকা, ও পাবে 20 টাকা। কেন? কী হিসাবে করলাম? তাহলে ওদের হচ্ছে যে টাকাটা ইনভেস্ট করলো তার আনুপাতিক ভাগারে টাকাটা ভাগ করে নেবে, তাই তো? তার মানে তোমার লাভ্যাংশ তুমি পাবা 1/3, 1/1+2, আরও পাবে 2/1+2, তাই তো? তাহলে এর যে ভাগটা সেটাকে আমরা বলছি মোলদের ক্ষেত্রে মোল ভগ্নাংশ, যেটা অঙ্কতে বলতে হবে আনুপাতিক ভাগাড়। ঠিক আছে, তাহলে এবার এইখান থেকে আমি এটারই আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিই, শুধু ইস্যু করলেই বুঝে যাবে। হ্যাঁ, অবশ্যই সমসত্ব সিস্টেম নিতে হচ্ছে এখানে। অসমসত্ব সিস্টেম হলে দুটো একসাথে কোইনসাইড করে যাবে, ওইটার জন্য আলাদা সম্পর্ক। ওর জন্য কেপি কেসির মধ্যে সম্পর্ক বার করবো পরের দিন। আজকে বার করলে একটু গন্ডগোল লাগবে তোমাদের, পরের দিন করবো। আজকে কেপি কেসিগুলো বুঝিয়ে দিই, কোনটা কী টার্ম ওটা বুঝিয়ে দিই, কেপি কেসি করে দিব। অসুবিধা না থাকলে আমি করে দিতে পারি, কি অসুবিধা নাই তো? করে দিলেই ভালো। তাহলে একদিনে চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে চলে যাবে। আরেকদিন শুধু অ্যাডভান্স জিনিসগুলো করবো, এই চ্যাপ্টার কালকে শেষ। কিচ্ছু নাই বলছি, যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। না, যদি আমি বাইরে চলে যাই, নিলাম এ কমা বি। আচ্ছা ঠিক আছে, দাও ওকে দাও। কত ধরে ওই আমরা কেপি কেসের মধ্যে সম্পর্ক, তাহলে কেসিটা আমরা লিখে নিলাম, কেপিটা লিখে নিলাম। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিভি সমান সমান এনআরটি। আবার আমরা যদি গ্যাসের ক্ষেত্রে গারত্ব বলি তাহলে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন, বা আমরা ভর বাই আয়তনও বলতে পারি। তাহলে মোল সংখ্যা, মোলের যা ভর হবে ওই মোলটার তো ভর হবে, সেই ভর বাই আয়তন আমরা বলতে পারি। তাহলে গারত্ব, ঘনত্ব আর গারত্ব তো একই জিনিস। গ্যাসের ক্ষেত্রে যদি আমরা গারত্ব বলি তাহলে মোল সংখ্যা বাই আয়তন, তাহলে আমরা সি সমান সমান N/V বলতে পারি। কনসেন্ট্রেশন, সি গারত্বটাকে আমি N/V বলতে পারি তো? হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে এটা সম্ভব। তাহলে আমি সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, করতে পারি। ফর এ গ্যাস পি এ সমান সমান NA/V, না আয়তনটা ফিক্স না, NA/RT। পিবি এটা লিখে দিই স্থির আয়তনে, তাহলে ভি ফিক্সড, তাই না? তাহলে আমার ভিএ আর যা টোটাল আয়তনের মধ্যে আমি তো একটু, আমার তো পাত্রটা ফিক্সড, ওইখানে তো আমি বিক্রিয়া করছি, তাই তো? বিভিন্ন গ্যাসগুলো বিক্রিয়া করছে এখানে। তাহলে একই রকম পিসি সমান সমান NC/V/RT, আর পিডি সমান সমান হচ্ছে কি? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? তাহলে এটাকে আমি লিখতে পারি
এটা এর গারত্ব, পি এটাকে, এটা এর গারত্ব, এন এ বাই ভি মানে কি, এটা এ গ্যাসটার গারত্ব না, এর যত মূল আছে তার বাই আয়তন মানে কি, এটা এই গ্যাসের গারত্ব। লিখতে পারি? তাহলে এটা পি এ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ বাই আর টি। কোনো অসুবিধা নাই এইটুকের মধ্যে? আছে কোনো অসুবিধা? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এন এ বাই ভি করলাম, তাহলে এটা কার জন্য? এই গ্যাসের জন্য। তাহলে এই গ্যাসের কনসেন্ট্রেশন হয়ে গেল এটা গারত্বটা, এটা পি। কোথায় বলো আরেকবার? আরে এ এ আর টি, বাইটা ভুলে বলছি। দেখো কোনো গ্যাসের গারত্ব মানে কি, ওর মোল সংখ্যা বাই আয়তন। তাহলে আমি এই গ্যাসের মোল সংখ্যা যদি আমি এনে ধরে নিই, এখানে লিখতে হইতো যে এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন এ, বি এ কমা বি কমা সি ও ডি গ্যাসের মোল সংখ্যা। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি একটু তোমাদের বোঝানোর জায়গাগুলোই বলে যাচ্ছি। এন এ, এন বি, এন সি ও এন ডি। তাহলে এ এর জন্য হচ্ছে এন এ বাই ভি। তাহলে এই এন এ বাই ভিটা কার গারত্ব? এ গ্যাসের গারত্ব, এর জন্য কনসেন্ট্রেশন অফ এ। পিবি মানে বি গ্যাসের গারত্ব, এন বি বাই ভি আয়তনের মধ্যে আছে, এর জন্য বি আর টি। সি গ্যাস, তাহলে এন সি বাই ভি, সেটা হচ্ছে গ্যাস সি। আর পিডি মানে ডি গ্যাসের যে আংশিক চাপ, তাহলে এটা হচ্ছে এন ডি বাই এন ভি, এন ডি বাই ভি, যেটা আমাদের এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আসছে। তাহলে এটা গারত্বটা কার? ডি এর। তাহলে আমরা শুধু কেপিতে প্রতিস্থাপিত করে দিই। তাহলে আমরা কেপি সমান সমান আমরা লিখছি, তাহলে কি পিসি পিডি পিএ এ পিবি। তাহলে আমরা এখানে পিসি সমান সমান কী লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ সি আর টি, তার পাওয়ার হচ্ছে কত? সি, তাই না? ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, তার পাওয়ার আর টি, তার গোটাটার পাওয়ার কি? ডি। লিখতে পারি তো? একদম সোজাসুজি অঙ্ক, আর কিছু না, তোমাদের ওই যে সমানুপাতিকের অঙ্কগুলোর মতো। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ আর টি, মানে শুধু তো পি এর মান আর টি, এ আর টি, তাহলে এর পাওয়ারটা আছে না, তাহলে হচ্ছে বি আর টি। বি বোঝা গেল? কোনো অসুবিধা আছে? তাহলে আমি এখান থেকে সি টু দি পাওয়ার সি করে দিই, ডি টু দি পাওয়ার ডি করে দিই। এই ভালো করে দেখো কিন্তু, নাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু গোলায় যাবে এখান থেকে। এই জায়গাটুকুই মেন, এই জায়গা থেকে এখানে আমি জাস্ট শুধু সাবস্টিটিউট করছি মানগুলো। তাহলে আমি সি এর পাওয়ার সি করে দিই, ডি এর পাওয়ার ডি আলাদা করে দিই, এ এর পাওয়ার এ আলাদা করে দিই, বি এর পাওয়ার বি আলাদা করে দিই। তাহলে সি এর পাওয়ার সি আলাদা করে দিলাম, ডি এর পাওয়ার ডি আলাদা করে দিলাম, নিচে এ এর পাওয়ার এ আলাদা করে দিলাম, এটা অবশ্যই কেপি। তাহলে আবার এদিকে বি এর পাওয়ার বি আলাদা করে দিলাম, ঠিক আছে? ইন্টু আর টি টু দি পাওয়ার এখানে সি, আর আর টি টু দি পাওয়ার ডি। তাহলে উপরে লিখতে পারি আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি, আর নিচে আর টি, এটা ছোটটা, ও সরি এ প্লাস বি, তাই না? তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? কেপি সমান সমান, তাহলে এইটুকে আমরা কী লিখতে পারি? কেসি লিখতে পারি, হ্যাঁ? তাহলে কেসি ইন্টু আর টি, তাহলে ইউ টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এটা কি সংক্ষেপে বলে কেপি সমান সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। মানে এটা কি দেখো, টোটালটাই মূল সংখ্যার পরিবর্তন, কিন্তু সি ডি এ বি এগুলো মূল সংখ্যা ছিল না। এখানে লিখে দিবার যে ডেল এন সমান সমান হচ্ছে সি প্লাস ডি মাইনাস লিখতে হবে মূল সংখ্যার পরিবর্তন, আর হচ্ছে কেসি কে এক্স,
এবার কোনটা করবো বলো? না বাড়ি থেকে তোমরা একটু ট্রাই করে আসবা। এরকম করে হবে। এরকম করে শুধু এখানে এই যে এই জায়গাটা শুধু রিলেশনটা করতে হবে তোমার আদর্শ গ্যাসের। বাড়িতে একটু ট্রাই করবা হচ্ছে কেপি আর কে এক্সের করছে, হ্যাঁ? তাহলে মোট চাপটাকে ধরে নিচ্ছে হচ্ছে পি। মিশ্রণের চারটা মিশ্রণে একটা চাপ থাকবে তো, এই পিটা মানে কি? পি এ, পিবি, পিসি প্লাস পিডি, এটাই তো মোট চাপ এটা। তাহলে এ কতটুক, এ কতটুক, এ কতটুক, এ কতটুক আমাদের জানতে হবে। তাহলে পি এ, তাহলে এক্সের যত মূল ভগ্নাংশ আছে এটা ইন্টু মোট চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, অংশ চাপ সমান সমান ডাল্টনের সূত্র, কিন্তু ডাল্টন লিখে দিই, ডাল্টনের অংশ চাপ সমান সমান হচ্ছে মূল ভগ্নাংশ, ওই গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মিশ্রণের মোট চাপ, কারণ মিশ্রণেই তো আংশিক চাপ দেখাবে। এটা হচ্ছে তাহলে পি এর ক্ষেত্রে বললাম, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে তাই হবে। শুধু এখানে এই পি এ পিবির জায়গায় এক্স এ টু দি পাওয়ারটা খালি যা আছে তাই, ঠিক আছে। এটা গেল হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আর কেপি কেসি যখন বার করবা তখন ওই একটা আরেকটার সাথে অল্টারনেট করে দেবা। কেপি কে এক্স। কেপি আর কে এক্সে তুমি জানো, হ্যাঁ। আর কেপি কেসি জানো, তখন কেপি কেপি ভাগ করে দিবা, কেসি আর কে এক্সের মধ্যে সম্পর্ক বার করবা। কিংবা তুমি এখান থেকে দেখো ডাইরেক্টলিও তুমি করতে পারবা। এই যে এখানে সবসময় এরা ডাইরেক্টই করে দেয়, এটা ওই যে এখানে ডাইরেক্ট করে দেয় কেসি কে এক্স। একটা কেপি কেসির সম্পর্ক